ইউনুসের অফিসের তরফ থেকে বলা হয়েছিল যে মোহাম্মদ ইউনুস প্রথম যে সফরটা সেটা ভারতে করতে চেয়েছিলেন, কিন্তু ভারতের তরফ থেকে সেটা সময় দেওয়া হয়নি। বা হ্যাঁ, এটা আমার যেটা ব্যক্তিগত ধারণা, যদিও আমার ব্যক্তিগত ধারণা হিসাবে এটা আমি বলছি, সেটা হচ্ছে আওয়ার প্রাইম মিনিস্টার ইজ দ্য প্রাইম মিনিস্টার অফ দ্য বিগেস্ট ডেমোক্রেসি অফ দ্য ওয়ার্ল্ড, অ্যান্ড হি ডাজন্ট হ্যাভ এনাফ টাইম টু মিট এনি nominated body from across any part of the world. If he was a prime minister, obviously মনে হয় মিস্টার মোদি টাইম দেওয়ার চেষ্টা করতেন, বাট উনি তো কোনো নমিনেটেড একটা বডি, এরকম হাজার একটা নমিনেটেড বডি আছে, হাজার আফ্রিকায় হাজার হাজার এরকম নমিনেটেড বডি আছে, ইউরোপে আছে, অমুক তমুক আছে, আসবেন আমাদের এখানে বিউরোক্রাটসদের সাথে মিটিং করবেন। হি ইজ নট দ্য প্রাইম মিনিস্টার, হি ইজ নট দ্য ইলেক্টেড প্রাইম মিনিস্টার। ইলেক্টেড প্রাইম মিনিস্টার হতেন, অবভিয়াসলি সেটা নিয়ে ভারত সরকার খুব মানে দৃঢ়তার সাথে খুব ইম্পর্টেন্স দিয়ে দেখতেন। লেটস নট গেট ইন টু দ্য ফার্স্ট। প্রধানমন্ত্রীর সাথে মিটিং করতে পারে, ডোনাল্ড ট্রাম্পের সাথে মোদি মিটিং করতে পারি, জিনপিং এর সাথে মোদি মিটিং করতে পারে, পুতিনের সাথে, মানে বিকজ দে আর হেড অফ স্টেটস, দে ক্যান মিট, বাট ইউ ক্যান্ট মিট আ নমিনেটেড পারসন ফ্রম আ কান্ট্রি just because he wants to meet. Everybody wants to meet. I also want to meet Mr. Donald Trump. So will Donald Trump meet me? No. Because there are equality, না? একজন আরেকজনের সাথে স্ট্যান্ডার্ডে মিট করবে না, এরকম এইভাবে কিভাবে মিট করেন? উনাকে আগে বুঝতে হবে। আমার মনে হচ্ছে যেটা গন্ডগোল হচ্ছে সেটা হচ্ছে মোহাম্মদ ইউনুস অত্যন্ত শিক্ষিত মানুষ, যেটা বুঝতে উনি ভুল করছেন। হি ইজ এ নমিনেটেড হেড অফ দি কোর্ট, বাই দি কোর্ট তাকে নমিনেট করে একটা চেয়ারে বসিয়েছে। হি ইজ নট দি ইলেক্টেড প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। উনি যার সাথেই মিট করতে চাইবেন সে মিট করবেন। হ্যাঁ, হতে পারে ডাউন দ্য লেন একটা অপরচুনিটি এলো, উনি বললেন ঠিক আছে হি ইজ এ নোবেল লরিয়েট, একবার মিট করাই যায়, দ্যাটস এ ডিফারেন্ট ইস্যু। বাট উনি যদি মনে করেন অ্যাজ এ হেড অফ দ্য স্টেট আই ওয়ান্ট টু গো টু ইন্ডিয়া অ্যান্ড মিট অ্যান্ড ব্লা ব্লা ব্লা, সরি স্যার, সেটা সম্ভব নয়। ইন্ডিয়া ইজ এ মাচ ডেকোরেটেড ডিপ্লোম্যাটিক্যালি কান্ট্রি, এরকমভাবে হুটহাট করে হয় না সেই জিনিসটা। একদমই তাই, খুব সুন্দরভাবে সুভাষিস দা ব্যাখ্যাটা করলেন। এবং মানে একটা জিনিস খুব পরিষ্কার বোঝা গেল, এই যে চীনের সঙ্গে বন্ধুত্বের যে হাত বাড়ানো, এটা কিন্তু খুব ভয়ঙ্কর হতে চলেছে বাংলাদেশের জন্য। পিঁপড়ের পেট টিপে যখন গুড়টা বের করবে চীন, তখন মজা টের পাবেন। আরও একটা বিষয় নিয়ে আমি আসবো, তবে তার আগে এই যে ভারত এবং চায়নার মধ্যে যে রিলেশনশিপ, সেটা নিয়ে একটু বলা দরকার। এই যে দু দেশের মধ্যে যে সীমান্তে যে উত্তেজনা, এলএসিতে যে উত্তেজনা, সেই উত্তেজনা কিন্তু প্রশমিত হয়ে গিয়েছে। লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল থেকে যেই জায়গাগুলোয় বিবাদ ছিল ভারত এবং চায়নার মধ্যে, সেখান থেকে দুতরফেই সোলজারদের সরিয়ে দেওয়া হয়েছে, সেনা সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে, এবং দু দেশের তরফেই কিন্তু একটা ঐক্যমত্যে আসা গিয়েছে। প্রেসিডেন্ট জিনপিং এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এই নিয়ে কথাও হয়েছে, তারপরই বরফ গলেছে। কিন্তু ভারত এটাও বুঝিয়ে দিচ্ছে যে আমরা আমাদের সার্বভৌমত্ব রক্ষার জন্য ঠিক কতটা এগোতে পারি। সেই বোঝানো সবসময় কিন্তু যে মানে সার্জিক্যাল স্ট্রাইক বা এয়ার স্ট্রাইক করতে হবে এরকম নয়। আমরা এই মুহূর্তে যে ছবিটা আপনাদের দেখাবো সেটা একটু ভালো করে দেখবেন। এটা অরুণাচল প্রদেশের মানে একটা সেনা মহড়া চলছে, এবং এলএসির একেবারে কাছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, যেখানে চীনের সঙ্গে ভারতের যে সীমান্ত রয়েছে, সেখানে এই মহড়া চলছে। প্রচণ্ড প্রহার ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে এই মহড়ার নাম দেওয়া হয়েছে এটা, এবং ইন্ডিয়ান আর্মি, নেভি, এয়ারফোর্স, এই তিন সেনার একত্রিত এই এক্সারসাইজের নাম প্রচণ্ড প্রহার, এবং এটা এলএসিতে হচ্ছে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। এই বার্তাটাও দেওয়া হচ্ছে চীনকেও, এটা বুঝিয়ে দেওয়া হচ্ছে আমরা কিন্তু সব কিছুর জন্য প্রস্তুত। আই এম শিওর যে সুভাষিসদার কাছে এর একটা সুন্দর ব্যাখ্যা থাকবে। আমি বলি, ডিফেন্স লাইনে একটা লাইন আছে, হ্যাঁ, ডিফেন্স লাইনে একটা লাইন আছে, খুব বিখ্যাত লাইন। লাইনটা হচ্ছে, ইফ ইউ হ্যাভ ইন্টারেস্ট ইন পোয়েট্রি আই এম রেডি টু ফল ইন লাভ। আরে বাহ! কথাটার মানে হচ্ছে যে তুমি যদি কবিতা লিখতে ভালোবাসো, প্রেমে আমিও পড়তে রাজি। তার মানে তুমি এক পা যদি এগোবার চেষ্টা করো, আমিও এক পা এগোবার ক্ষমতা রাখি। সুতরাং নোবডি ইজ লোয়ার ইন হিজ পজিশন। পয়েন্টটা হচ্ছে কি জানো তো, এই মাসল ডিসপ্লে বলো বা দুজনের স্ট্যান্ড পয়েন্ট বলো, মডার্ন ডে ওয়ারফেয়ার হ্যাজ চেঞ্জড। মডার্ন ডে ওয়ারফেয়ারে গুলি গালা কনফ্লিক্ট জোনে চলে। ইদানিংকালে দুটো আমরা খুব খারাপ কনফ্লিক্ট দেখতে পাচ্ছি, একটা ইসরায়েল প্যালেস্টাইন ঘটছে, একটা রাশিয়া ইউক্রেন ঘটছে, আরও বহু ঘটছে। আমি মেজর দুটো মেনশন করলাম। বাট ইন্ডিয়া ইজ বেসিক্যালি অলওয়েজ এ কান্ট্রি
who has always tried to find solution in dialogues. ইন্ডিয়া চট করে কোনো দেশকে আজ অবধি কোনো দিন অ্যাটাক করেনি যেচে পড়ে, কোনো দিন কোনো দেশকে ইল ট্রিট করেছে বাই ইনক্লুডিং দেয়ার আর্মি, এরম ইতিহাসে নেই। সুতরাং ইন্ডিয়া উইল অলওয়েজ ট্রাই টু হ্যাভ আ ডায়ালগ উইন্ডো। সেখানে আমার মনে হয় চায়না বিং এ ভেরি ম্যাচিওর্ড ডিপ্লোমেসি, চায়নাও এরম বোকা বোকা কোনো কাজে ইন্টারভিন করবে না। কারণ যদি আমি তর্কের খাতিরে ধরেই নিলাম, যদি ইন্ডিয়া চায়নার মধ্যে কোনো ছোট বড় মেজর কোনো রকমের কোনো কনফ্লিক্টের সম্ভাবনাও থাকে, উইচ ইজ নট দেয়ার, আই এম ক্লিয়ারলি সেইং, যদি থাকে তাহলে কিন্তু ইকোনমিক্যালি চায়নাও সাফার করবে, ইকোনমিক্যালি ইন্ডিয়াও সাফার করবে। কারণ চায়না এবং ইন্ডিয়ার মধ্যে কিন্তু ইকোনমিক ডিপেন্ডেন্সি রয়েছে। ওকে, এই ইকোনমিক ডিপেন্ডেন্সিটাকে কেউই টসে নিয়ে যেতে চাইবে না অ্যাট দিস পয়েন্ট অফ টাইম। চায়নাকে অ্যাপারেন্টলি যদি মনে হতে পারে যে খুব পাওয়ারফুল একটা নেশন, প্লিজ ডোন্ট মিসলিড ইট, কারণ চায়না ইকোনমিক্যালি কিন্তু বহু জায়গায় ইজ নাও কোয়েশ্চেনেবল। চায়নার বহু জায়গায় করাপশন হচ্ছে গভর্নমেন্টের মধ্যে, এবং যেটা আমি আগেও বললাম, এবং গভর্নমেন্ট ইজ ইন আন্ডার হিউজ স্ট্রেস। ঠিক আছে, চায়নার সামনে ইলেকশন, মেবি দেয়ার ক্যান বি এ টপলিং অলসো। ওকে, যদি সেরম ধরনের কোনো একটা সিচুয়েশন চায়না ভাবে, সেখানে কোনোদিনই চায়না কেন কোনো দেশই, কোনো সেন্সেবল ডিপ্লোম্যাটিক কান্ট্রি কোনোদিনই সেখানে কনফ্লিক্টে যেতে চাইবে না। এটা গেল একটা সেকশন। সেকেন্ড সেকশনটা হচ্ছে যে ইন্ডিয়া যে ধরনের আজকের ডেটে গ্লোবাল সিন্ডিকেট ফর্ম করেছে বা একটা ফ্রেন্ডশিপ ইউনিট ফর্ম করেছে, ইন্ডিয়া যদি আজকে কোনো রকম কোনো কনফ্লিক্ট জোনের মধ্যে কোনোভাবে ইন্ডিয়ার প্রেজেন্স ঘটে, তাহলে কিন্তু ইট উইল নট জাস্ট বি অনলি ইন্ডিয়া। We have friends. We have good friends. We have good friends to take care of. আমি ঠিক এই জায়গা থেকে আমাদের সময় সংক্ষিপ্ত, একদম সংক্ষেপে একটা প্রশ্ন তোমার কাছে রাখবো। সেটা হচ্ছে গ্লোবাল প্ল্যাটফর্মে এরকম অনেক জায়গায় রয়েছে যেখানে চীনের কিন্তু অনেকগুলো অবস্ট্রাকলস রয়েছে। ইন্ডিয়া কি চীনের সেই অবস্ট্রাকলস গুলো সরাতে সহায়ক হবে? চীনের মাথায় কি এই বিষয়টাও রয়েছে আগামী দিনে? দেখো, আমি আগেও বলেছি, এখনও বলেছি, ডিপেন্ডেন্ট অ্যান্ড রেলেভেন্ট ফ্রেন্ডশিপ, এই ক্রাইটেরিয়াটা হচ্ছে ইন্ডিয়ার প্রেজেন্স, গ্লোবাল প্রেজেন্সের সব থেকে ইম্পর্টেন্ট স্তম্ভ। চায়নাও সেটা রেকগনাইজ করে, এবং চায়না রেকগনাইজ করে বলেই চায়না ব্রিক্সে ঢুকেছে। চায়নাও এটা জানে আগামী দিনে বহু ছোট 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 অবস্টাকলস আছে যেগুলো সরাতে ভারতের সাহায্য লাগতে পারে, এবং চায়না এটাও জানে ভারতের যে রেলেভেন্স আছে গ্লোবাল পলিটিক্সে, আর ভারতের যে ডিপেন্ডেন্ট ফ্যাক্টরটা আছে, ভারতের উপরে যে বাকিটা ডিপেন্ড করে বা বিশ্বাস করে, ট্রাস্টওয়ার্দি যে ভারতের সিস্টেমটা আছে, সেই ধরনের জিনিসগুলোকে মাথায় রাখলে ভারতের সাথে কোনোদিনই একটা টাসেলে যেতে ওরা চাইবে না। সবসময় চাইবে ভারত শুড বি ইন মাই গুড বুক অ্যান্ড আই শুড বি ইন এ গুড বুক অফ ইন্ডিয়া। এই যে ব্যালেন্সটা ওনারা রাখবেন, এই ব্যালেন্স ইকুইলিব্রিয়াম সৃষ্টি করবে, এবং এই ব্যালেন্সটাই এমন একটা জায়গায় ইন্ডিয়া চায়না রিলেশনকে নিয়ে যাবে। আমি তোমাকে বলছি, আগামী দিনে গ্লোবালি ইন্ডিয়া চায়না রিলেশন উইল বি ইন এ মাচ বেটার ফেজ, কারণ দুজনের কাছেই তাতে ফায়দা আছে। একদমই। অ্যান্ড ইন ডিপ্লোমেসি ফার্স্ট থিং ইজ সেলফ ইন্টারেস্ট। যদি দুজনেই নিজের নিজের ইন্টারেস্টটা ঠিক মতো দেখে, তাহলে ইট উইল বি অলওয়েজ হ্যাভ আ স্টেবল ব্যালেন্স ইন বিটুইন। একেবারেই। অনেক ধন্যবাদ আপনাকে সুভাষিস দা, খুব সুন্দরভাবে, সহজভাবে এবং খুব সুন্দর সুন্দর ব্যাখ্যা দিয়ে আমাদেরকে পুরো বিষয়টা বুঝিয়ে দিলেন।